নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফাইনাল ম্যাচ, ইস্ট বেঙ্গলের জন্য একদম ফাইনাল ম্যাচ। তো সেই ইন্টারকাশি ম্যাচ নিয়ে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ইন্টারকাশি কীরকম দল, তাদের কি ইস্ট বেঙ্গল হারাতে পারবে নাকি ইস্ট বেঙ্গলকে রুখে দেওয়ার মতন দল রয়েছে ইন্টারকাশি। ইন্টারকাশি এই ম্যাচটাকে নিয়ে কিন্তু অনেক রকম কলকাঠি নাড়ছে। তো সমস্ত কিছুর জবাব কিন্তু ম্যাচ জিতে দিতে চাইবে ইস্টবেঙ্গল। তো পুরো ইন্টারকাশি দলকে নিয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কীরকমটা চ্যালেঞ্জ তারা দিতে পারে, সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। তো এই ভিডিওটাতে অন্তত 1000 লাইকের টার্গেট রাখছি, আশা করছি তোমরা কমপ্লিট করে দেবে। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ইস্ট বেঙ্গল মোহনবাগান কিন্তু সমান পয়েন্ট নিয়ে রয়েছে। ইস্টবেঙ্গলও যেখানে একই পয়েন্ট, মোহনবাগানের কাছেও সেই সেম পয়েন্ট, কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ব্যাপার যেটা হয়েছে, ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স বেটার রয়েছে মোহনবাগানের তুলনায়। মোহনবাগানের থেকে +5 গোল ডিফারেন্সে ইস্টবেঙ্গল এগিয়ে রয়েছে। তো লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গল জিতলে তো ইস্টবেঙ্গল তো তারা অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে যাবে, এবং সেক্ষেত্রে মোহনবাগানের এই এত বড় ব্যবধান, মানে 6 গোলের ব্যবধানের উপরে জিততে হবে। 6 গোলের ব্যবধানে জিতলেও হবে, তো 6 গোলের ব্যবধানে জেতা মানে ভীষণ চাপের ব্যাপার। এবং ইস্টবেঙ্গলকে জিততে গেলে তো ইস্টবেঙ্গল একটা গোল দেবে, তার মানে তাদের ব্যবধানটা গিয়ে দাঁড়াবে 7 গোলে জিততে হবে। যদি 1 গোলে ইস্টবেঙ্গল জেতে, মোহনবাগানকে 7 গোলে জিততে হবে। যদি 2 গোলে ইস্টবেঙ্গল জেতে, মোহনবাগানকে 8 গোলে জিততে হবে, যেটা খুব কঠিন ব্যাপার এবং অনেক গুরুত্বপূর্ণ। মোহনবাগানের প্লেয়াররাও কিন্তু শেষ ম্যাচ হয়তো খেলতে পারবে না, তো সেটা নিয়ে পরে আসবো। আমরা যদি কথা বলি এই দলটাকে নিয়ে, এই ইন্টারকাশি দলটাকে নিয়ে, তারা কিন্তু মোহামেডানের বিরুদ্ধে বা আরও কিছু দলের বিরুদ্ধে ম্যাচ জিতেছে, কিন্তু তাদের এই পুরো সিজন কীরকম গেছে সেই দিকে যদি আমরা তাকাই, তো হাবাস স্যার বা হাবাস দাদু আমরা বলি ভালোবেসে, তো হাবাস দাদু কিন্তু দলটাকে প্রথম বছরই এমন তৈরি করেছিল যারা অবশ্যই টপ 4 বা সুপার 6-এ থাকার মতন দল। হ্যাঁ, তারা চ্যাম্পিয়ন হয়তো হতে পারবে না, কিন্তু প্রথম বছরে এসেই এরকম একটা দল গঠন করে কিন্তু সবাইকে চমক দিয়েছিল। এবং বেশ কিছু কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার, বেশ কিছু ভালো মানের ফরেন প্লেয়ার, বিশেষত বিদেশি চয়নটা বেশ একটু কম অ্যাভারেজ এজের মধ্যে বিদেশি প্লেয়ারদের নিয়ে এসে একটা দল ভালো করেছিল। কিন্তু অনেক কিছু ব্যাপার ঘটেছে মাঝখানে, আইএসএলের অনিশ্চয়তা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে এবং আইনি জটিলতার কারণে কিন্তু ইন্টারকাশি অনেক ফালতু টাকা খরচা করেছে। তো তার পরবর্তী সময় প্লেয়ারদের স্যালারি, কোচিং স্টাফদের স্যালারি নিয়ে সমস্যা দীর্ঘদিন ধরেই চলছিল। অনেক রকমভাবে হাবাস সে রিকোয়েস্ট করেছিল, তো কোনো কিছুই যখন দেখছে যে হচ্ছে না ঠিক, প্লেয়াররা কোনো রকমভাবে মাঠে নামতেই চাইছে না, তো সেক্ষেত্রে কোচ তার দায়ভার থেকে সরে যায়, সে কিন্তু পদত্যাগ করে এবং সে ইন্টারকাশি দল ছেড়ে দেয়। কিন্তু হাবাসের পুরো তৈরি দলটাকে কিন্তু এবার এখন পরিচালনার দায়িত্ব গেছে দুজন বাঙালি প্লেয়ার, বাংলার ছেলেদের কাছে, এবং দুজন প্রাক্তন ইস্ট বেঙ্গল প্লেয়ারদের কাছে। অর্থাৎ তোমরা কিছুদিন আগে আইএসএলে ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে দেখেছিলে অরিন্দম দাকে, এবং অপর দিকে তাদের রয়েছে অভিজিৎ মণ্ডল, যারা কিন্তু একটা সময় লাল হলুদ জার্সি গায়ে ম্যাচ খেলেছে। তারা এখন ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ইন্টারকাশি দলকে পরিচালনা করবে। মোহনবাগানের বিরুদ্ধেও ভালো খেলিয়ে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচটাকে ড্র করেছিল। তো হাবাসের যে ফুটবলের যেরকম সে প্যাটার্ন ফলো করে, সেখানে হচ্ছে হাবাস সবার আগে চায় গোল খাবো না, গোল খাওয়া থেকে দলকে বাঁচাবো। অর্থাৎ একটা রক সলিড ডিফেন্স লাইন, তার সামনে এমন কিছু ডিফেন্সিভ মিডফিল্ডারদের খেলায় যারা কিন্তু মেন কাজ ডিফেন্স করা। প্রয়োজনে কাউন্টার অ্যাটাকে যাব, কাউন্টার অ্যাটাকের যাওয়ার সময় এত পরিমাণে দুটো উইঙ্গার যারা, তারা গতিশীল হবে, যে কোনো দলের ডিফেন্সকে একদম শেষ করে দিতে পারে। এবং একজন বক্স স্ট্রাইকারকে খেলাতে পছন্দ করে হাবাস, এবং একজন নাম্বার 10 পজিশানে, যেরকম আমরা হাবিকে খেলতে দেখেছিলাম, যেরকম আমরা তার আগে অনেক এরকম মিডফিল্ডারদের খেলতে দেখেছিলাম, হুগোকে খেলতে দেখেছিলাম, সেরকম একজন প্লেয়ার যে স্ট্রাইকারকে দিয়ে গোল করাবে এবং প্রয়োজনে স্ট্রাইকারের থেকেও বেশি গোল করবে। এরকম একটা দল তৈরি হাবাস এবছরও করেছিল। তো সেই দলটা তো ভাঙেনি, হাবাস বেরিয়ে গেছে, তার সমস্যার কারণে সে বেরিয়ে গেছে, কিন্তু
প্লেয়াররা এখনও খেলছে। এই দলের ইন্টারকাশি দলের যদি আমরা এই রিসেন্ট ইয়ারে মানে এই বছরে শুধু আইএসএল এর পারফরমেন্সের দিকে তাকাই, তো সেখানে তারা প্রথম ম্যাচ এফসি গোয়ার সঙ্গে ড্র করে, তারপর ওড়িশার সাথেও ড্র করে, কেরালা ব্লাস্টার্স সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম জয় পায়, তারপর জামশেদপুর এফসি এবং মুম্বাই সিটি এফসি কঠিন দলেদের বিরুদ্ধে ম্যাচ হারে, এমনকি বেঙ্গালুরুর বিরুদ্ধেও জয় পায় না, তারা ম্যাচ হারে। তারপর আবার চেন্নাইন এফসি, মোহামেডান স্পোর্টিং ক্লাব তুলনামূলক সহজ প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে কিন্তু এই দল জেতে, এবং তারপরে পাঞ্জাব এফসি ম্যাচ এবং নর্থ ইস্ট ম্যাচ, যে দুটো কঠিন ম্যাচ ছিল সেই দুটো ম্যাচও হারে, এবং শেষ দুটো ম্যাচ যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট এবং স্পোর্টিং ক্লাব দিল্লি, তাদের বিরুদ্ধে গোল করব না কিন্তু গোলও খাবো না, এরকম একটা মনোভাব নিয়ে সেখানে অরিন্দম দা আর অভিজিৎ মণ্ডল তারা মিলিয়ে কিন্তু ইন্টারকাশি দলকে পরিচালনা করে, এবং ইন্টারকাশির লাস্ট দুটো ম্যাচে কিন্তু হারেনি, কিন্তু সেখান থেকে তারা যেতেও নি, ম্যাচ কিন্তু ড্র করেছে। তো এই দলটার কিন্তু অনেক দলেরদের বিরুদ্ধে ড্র করেছে, কিন্তু কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে অবশ্যই ম্যাচ জিতেছে। তো এই কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে ম্যাচ হেরেছে এবং সহজ প্রতিপক্ষদের বিরুদ্ধে কিন্তু তারা ম্যাচ জিতেছে। তার মানে বোঝাই যাচ্ছে দলটা কিন্তু যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে কিন্তু অপোনেন্টকে আটকে দেবার মতন ক্ষমতা রাখে। এবার লিগ টেবিলের দিকে যদি আমরা তাকাই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যে দল এবছরে ইন্টারকাশি, তারা কিন্তু এখনো পর্যন্ত কীরকম ফুটবল খেলেছে, 12টা ম্যাচে তারা মাত্র 10টা গোল করেছে। যেটা বলছিলাম, তারা গোল কম করে এবং গোল কম খাওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে তারা ডিফেন্স প্রথম বছরে এসে কিন্তু তারা 15টা গোল খেয়েছে 12টা ম্যাচে, এবং তাদের -5 গোল ডিফারেন্স রয়েছে। তাদের উপরে নর্থ ইস্ট দেখতে পাবে 21টা গোল হজম করেছে, বা ওড়িশা স্পোর্টিং ক্লাব দিল্লি বা সবাই বেশি বেশি গোল হজম করেছে, এমনকি লাইক কেরালা ব্লাস্টার্সও 17টা গোল হজম করেছে, সেখানে ইন্টারকাশি 15টা গোল হজম করেছে, যেটা তাদের পরিসংখ্যানগত দিক থেকে খুবই ভালো। তো ইন্টারকাশির ফুটবলটা ঠিক এইরকমই, যে ডিফেন্স আগে মজবুত করব। এবার ইস্ট বেঙ্গলের এরকম অনেক অনেক খারাপ স্মৃতি রয়েছে, যেখানে ওই 1 পয়েন্টের জন্য ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারেনি, অনেক রকম সমস্যা হয়েছে, কিন্তু এই বছর ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়নদের মতোই খেলেছে। হ্যাঁ, আমরা ভাবি হয়তো 12টা ম্যাচ 3 বার 36 পয়েন্টই ইস্ট বেঙ্গল পাবে, সেটা আমাদের মনের দিক থেকে ঠিক আছে, আমরা চাইবো যে 36-এ 36ই পাক, কিন্তু 36-এ 36 পাওয়ার মতন দল নয়, 36-এ 36 পাওয়ার মতন আমাদের ফুটবল স্ট্রাকচার নয়, এবং অপোনেন্টও অতটাও খারাপ নয়। তো 36-এর মধ্যে যদি ওই 26, 27, 25, 26 পেয়ে যদি চ্যাম্পিয়ন হওয়া যায়, সেটাই অনেক ভালো। তো সেই রকমভাবেই অস্কার তার দলকে খেলিয়েছে, যেখানে অস্কারের আমলে এই বছর ইস্টবেঙ্গল প্রথমবারের জন্য এখনও শেষ ম্যাচ হওয়ার আগে পর্যন্ত 1 নম্বর পজিশনে। লাস্ট ম্যাচ যেত, আর কোনো কারোর দিকে তাকানোর দরকার নেই, ড্র করলে, ম্যাচ হারলে উপরের দিকে তাকিয়ে বসে থাকা, সর্বোপরি ট্রফি হাতছাড়া হয়ে যাওয়া। তো সেক্ষেত্রে এই দলকে হারাতেই হবে। তো এই দলের যদি আমরা প্লেইং 11 নিয়ে কথা বলি, কীরকম প্লেইং 11 খেলাচ্ছে, তো সেক্ষেত্রে গোলকিপার পজিশানে কিন্তু তাদের যে প্লেয়ার রয়েছে ইন্ডিয়ান গোলকিপার, সেই দাসকেই খেলাবে। ডিফেন্স লাইনে কিন্তু প্রাক্তন ইস্টবেঙ্গলের প্লেয়ার নিশু কুমার রয়েছে, অপরদিকে সন্দীপ মান্ডি রয়েছে, এবং যদি আমরা সেন্টার ব্যাক পজিশনের দিকে তাকাই, সেখানে কিন্তু অবশ্যই নরেন্দ্র গেহলট, সে কিন্তু সেন্টার ব্যাক পজিশনে ডেভিড হিউম্যানাসের সঙ্গে যথেষ্ট ভালো খেলছে, এমনকি নিশ্চল চন্দনকেও ব্যবহার করা যেতে পারে। মিডফিল্ডের দিকে তাকালে সেখানে কিন্তু অবশ্যই রোহিত আনু শুরু করবে, সের্জিও লিমাস শুরু করবে, এবং তার সাথে কিন্তু আরও একজন যে সিং রয়েছে তাদের সেই প্লেয়ার শুরু করবে, এবং অপরদিকে আমান খান থাকবে। আক্রমণ বিভাগে কিন্তু সেখানে কিন্তু তাদের দুজন যে বিদেশি প্লেয়ার সের্জিও লিমাস, তাকে ব্যবহার করার একটা চিন্তাভাবনা থাকবে অ্যাটাকিং মিডফিল্ডার, এবং স্ট্রাইকার পজিশনে অ্যালফার্ট প্রেনাস এবং নৌসার পেট্রোভিচ, তাকে দিয়ে কিন্তু 4-4-2-এ ইন্টারকাশি তাদের দলকে খেলাতে চলেছে। তো এটাই তাদের বিরুদ্ধে হচ্ছে। এবার ইন্টারকাশি কিন্তু বেশ কিছু বাজে ব্যাপার করেছে। একে ভাই তোমরা উত্তরপ্রদেশের দল হিসাবে খেলো, উত্তরপ্রদেশে গিয়ে খেলো না, সে তো তোমাদের মাঠ নেই, তোমাদের কানাকড়িও নেই। যাই হোক, আমরা আমাদের এখানে খেলতে দিলাম, সমস্ত কিছু করে ব্যবস্থা করলাম, তোমরা তোমাদের হোম ম্যাচ হিসাবে অবশ্যই কিশোর ভারতীতে খেলছো, খুবই ভালো ব্যাপার। সিকিউরিটি প্রবলেমের জন্য খুব বেশি টিকিট ছাড়া যাচ্ছে না, সেটাকেও মেনে নিলাম, কিন্তু কলকাতায় যখন তুমি খেলছো, কলকাতা অনুযায়ী তো তোমার টিকিটের দাম রাখা উচিত ছিল। তারা তো প্রথমেই বলে দিয়েছিল আমরা সর্বনিম্ন টিকিট রাখবো 1000 টাকা, তবু আমি বলেছিলাম 500 টাকা থেকে টিকিট হবে, কিন্তু আমাদের কাছে খবর ছিল 1000 টাকা, কিন্তু এটাও খবর ছিল যে 500-র বেশি হবে না। সর্বনিম্ন 500 টাকা, তারপর 1000 টাকা, তারপর 1500 টাকা, এবং ভিআইপি টিকিট 2500 টাকা। ভাই কি এটা চলছে?
এমনকি তারা আরও অনেক কিছু কলকাঠি নাড়ছে, আমি কিচ্ছু এখন বলছি না। দিনের শেষে ইস্টবেঙ্গল ম্যাচ জিতুক, তারপর অনেক কিছু কথা বলার রয়েছে, আজকে বলে গেলাম, শেষে বলবো। তো এই কলকাঠিগুলো নেড়ে খুব একটা লাভ হবে না। খেলতে এসেছো, বাবা বাছা করে খেলছো, খেলো, এর বেশি কিছু তোমাদের পাকাপোনা করতে হবে না, অনেক পাকাপোনা হয়েছে। খেলাটাকে খেলার মতনভাবে রেখো, তাহলেই ভালো হয়। ব্যাস, এই ভিডিওতে এটুকুই আলোচনা করলাম, আশা করছি বোঝাতে পারলাম, এবং পুরো দলটাকে নিয়ে আলোচনা করলাম। ইস্টবেঙ্গলের খুব কিছু চেঞ্জেসের জায়গা নেই, তবু রাতের দিকে ইস্টবেঙ্গলকে নিয়েও হালকা করে আলোচনা আমরা করে নেব। তো ব্যাস, এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।